কলেজের গেট দিয়ে প্রবেশ করলো একটা ছেলে। গরমে তার ধুলো ময়লা লেগে থাকা একটা জামা ও আছিরা একটা জিন্স প্যান্ট, চোখে চশমা। তবে এটা স্টিল করা চশমা না, চোখে পাওয়ার বাড়ানোর চশমা। দেখে মনে হচ্ছে যে কোনো গলি থেকে আসা একটা খ্যাত ছেলে। ছেলেটি আনমনে হেঁটে যাচ্ছিল কলেজ ক্যাম্পাসের দিকে, তখনই একটা ছেলের সাথে ধাক্কা লাগে। কি রে খ্যাত, দেখে চলতে পারিস না? এই বলে ছেলেটি খ্যাত ছেলেটিকে এক চড় মেরে দিল। আহ, আমি তো সামনে দিয়ে দেখে যাচ্ছিলাম। আপনি তো কোথা থেকে এসে আমাকে ধাক্কা দিলেন। কি রে ক্ষেতের বাচ্চা ক্ষেত, তুই আবার আমার মুখের উপরে কথা বলিস? এই বলে আবার একটা মেরে দিল খ্যাত ছেলেটির গালে। তুই জানিস আমি কে? আমি হলাম এই ভার্সিটির বিপির ছোট ভাই। এই কলেজের সবাই আমাকে রাজু ভাই বলে চিনে। আর তুই নাকি আমার মুখের উপরে কথা বলিস? তোর এত বড় সাহস! চল আমার সাথে। তবে খ্যাত ছেলেটি জানতে পারলো যে ওই ছেলেটির নাম রাজু। এই বলে রাজু খ্যাত ছেলেটির হাত ধরে টানতে টানতে ক্যাম্পাসের ভিতরে একটা বট গাছের গোড়ায় নিয়ে চলে গেল। কিরে রাজু, তুই আবার এরকম জোকারকে এরকম করে টানতে টানতে কেন নিয়ে আসছিস? বট গাছের গোড়ায় বাইকে হেলান দিয়ে বসে থাকা রাজুর বন্ধু মাহিম উপরের কথাটা বলল। আরে, হে নাকি দেখে চলতে পারে না, আমার সাথে ধাক্কা খায়। ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। খ্যাত ছেলেটি উপরের কথাটা বলল। এদিকে এই কথা শুনে রাজু খ্যাত ছেলেটির গালে আবার চড় মেরে দিল। এদিকে ছেলেটির গালে চড় মারতে দেখে রাজুর বন্ধু মাহিম বলে ওঠে। আরে রাজু, ওকে তুই মারছিস কেন? মারবো না তো কি, ওকে দিয়ে পুজো করবো নাকি? আরে না, তুই চুপ কর। আচ্ছা, তোমার নাম কি ভাই? জি ভাইয়া, আমার নাম নীল আহমেদ। তা তুমি কোন ইয়ারে পড়ো? জি ভাইয়া, আমি থার্ড ইয়ারে পড়ি। এদিকে নীল মনে মনে বলল। এই ছেলেটা মনে হয় একটু তো ভালো। এই কথা ভাবছিল তখন মাহিম বলে উঠল। তাহলে ভাইয়া, তুমি আমাদের জন্য দুটো বেনসন নিয়ে আসো। এই কথা শুনে নীল কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। নীলকে এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রাজু বলল। কিরে, তোর কানে কথা জানা নাকি? আরে ওর কাছে মনে হয় টাকা নেই। ঠিক বলেছিস দোস্ত, এদের মতো রাস্তার বিকারীদের কাছে আবার টাকা থাকে নাকি? এনে 100 টাকা, আর যা পুরো টাকার ব্যালেন্স নিয়ে আয়। নীল আর কিছু না বলে রাজুর কাছ থেকে টাকা নিয়ে কলেজের বাইরে সিগারেট আনতে চলে গেল। কিছুক্ষণ পর সিগারেট নিয়ে এসে এই নেন ভাই আপনাদের সিগারেট। কই দে। মাহিমের কথা শুনে নীল সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দিল মাহিমের দিকে। মাহিম সিগারেটের প্যাকেটটা নিয়ে নীলকে উদ্দেশ্য করে বলল। কিন্তু আমরা তো কাউকে না দিয়ে খাই না। আমার যেহেতু তুই এনে দিলি, তাহলে তোকে তো খেতে হবে। না ভাইয়া, আমি এসব খাই না। খাই না বলে তো হবে না, তোকে খেতে হবে। নীল কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলকে চুপচাপ থাকতে দেখে রাজু বলল। কিরে, মাইন কি বললো শুনতে পাসনি? কিন্তু নীল আবারও একই ভাবে দাঁড়িয়ে আছে। এই দেখে রাজু রেগে গিয়ে নীলকে চর বসিয়ে দিল আর বলতে লাগলো। কিরে কুত্তার বাচ্চা, তোকে আমরা কি বলেছি? রাজুর চর খেয়ে নীলের ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। নীল নিজেকে সামলে নিয়ে বলল। ভাইয়া, আমি সিগারেট খাই না, প্লিজ আমাকে এইসব খেতে বলেন না। খাস না কি হয়েছে, আজকে তোকে সিগারেট খেতেই হবে। এদিকে মাহিম গাড়ি থেকে নেমে এসে বলল। আরে রাজু, ওকে এভাবে বলছিস কেন? যেহেতু আজও এই কলেজে নতুন, তাই আজকে বেশি কিছু বলবো না। কিন্তু দোস্ত, তোর কথা যদি অমান্য করে তাহলে তো কলেজে তোর নামে আর কেউ ভয় পাবে না রে। আরে আমি তোকে ছেড়ে দিতে পারি না। এই বলে মাহিম নীলের গালে পর পর 4টি চর বসিয়ে দিল আর বলতে লাগলো। কিরে কুত্তার বাচ্চা, তুই খাবি না আমাকে জোর করে খাইয়ে দিতে হবে? প্লিজ আমাকে আর এসব খেতে বলো না, আমি এসব কোনোদিন খাইনি। তোকে তো না খেলে চলবে না। প্লিজ আমাকে ছেড়ে দেন, আজকে আমার কলেজের প্রথম দিন। কিরে, তোকে যেটা বলেছে এটা কি শুনতে পাসনি? একটা কথা কয়বার বলে? এদিকে মাহিম আর কিছু না বলে নীলকে টানতে টানতে নিয়ে চলে গেল ক্যাম্পাসের মাঠের মাঝখানে। ওইখানে নিয়ে গিয়ে নীলকে ধাক্কা মেরে ফেলে দিল। আর এদিকে রাজু তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে চলে আসলো। এদিকে এদের এরকম দেখে কলেজের সব স্টুডেন্ট ক্যাম্পাসে চারিদিকে ঘিরে ফেললো। আর সবাই ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কেননা মাহিম এখানকার এমপির ছেলে বলে কথা, তাই কারোর সাহস নয় যে মাহিমকে এসে কিছু বলবে।
এদিকে নীল কোনো রকম ভাবে উঠে গিয়ে মাহিমকে বলল, প্লিজ ভাইয়া আমাকে ছেড়ে দিন। আমাকে ক্লাস করতে হবে, আজকে আমার প্রথম দিন। আব্বে হালাত, তোকে বলেছি না যে এই সিগারেট খাবি তারপর কোনো কথা। প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন, আমি সব খাই না। কি রে, তুই এখনো সিগারেট খাসনি? রাজু নীলের সামনে এসে উপরে কথাটা বলল। রাজু দাঁড়া, ও যেহেতু সিগারেট খেতে চাইছে না তাই আর জোর করব না। ভাইয়া তাহলে আমি আসি। এই বলে নীল চলে যেতে চাইছিল, ঠিক তখনই মাহিম নীলের শার্টের গলা ধরে বলে উঠল, তোকে তো আর এমনি এমনি ছেড়ে দিতে পারি না, তার জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাই, আপনি আমাকে বলেন, আমি আপনার কথা শুনবো, কিন্তু আমাকে সিগারেট খেতে বলেন না প্লিজ। বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র তুই সবার সামনে 50 বার কান ধরে উঠবোস কর। এই বলে মাহিম ও রাজুর সব লোকগুলো হাসতে লাগলো। এইদিকে নীল কিছু না বলে ওভাবেই দাঁড়িয়ে আছে। কিরে, তুই শুনতে পাসনি? তোকে যে আমি বললাম 50 বার কান ধরে উঠবোস কর। জি ভাই করছি। এই বলে নীল কান ধরে উঠবাস করতে লাগলো। 10 বার হওয়ার পর রাজু নীলের পায়ে লাথি মারলো। এদিকে রাজুর লাথি খেয়ে নীল মাটিতে পড়ে গেল। আরে বেচারা পড়ে গেল তো। এই তুই আবার প্রথম থেকে শুরু কর। নীল কিছু না বলে আবার কান ধরে উঠবাস করতে লাগলো। তখনই একটা মেয়ে এসে মাহিমের কাছে এসে বলল, মাহিম, তুমি এখানে কি করছো? কেন, তুমি দেখো না যে এর মতো একটা ক্ষেতের মাঝা নিচ্ছি? আচ্ছা মাহিম, তুমি এদের মতো গরিব ছেলেদের অপমান ও র্যাগিং করে কি পাও? তুমি আমাকে হাসালে, বুঝলে? কেন? দেখো নুসরাত, তোমাকে ভালোবাসি বলে যা মন তাই নয়। আমি যেটা করব সেটা আমার ব্যাপার, তুমি এর মধ্যে নাক গলাবে না। কিন্তু তুমি যেটা বলছো সেটাও ঠিক নয়। কেননা ওরা গরিব বলে ওরা কি মানুষ নয়? দেখো নুসরাত, তুমি এখন এখান থেকে যাও, আর তুমি যদি এর মধ্যে বাধা দিতে যাও তাহলে ভালো হবে না বলছি। মাহিমের কথা কানে না নিয়ে নুসরাত নীলকে মাটি থেকে টেনে উপরে তুললো আর বলল, এই ছেলে, তুমি যাও তোমার ক্লাসে, আর তোমাকে কেউ কিচ্ছু বলবে না। নীল নুসরাতের কথা শুনে ক্লাসরুমের দিকে চলে গেল। আর এদিকে দেখো মাহিম, তোমরা যেটা করো সেটা ঠিক নয়। ভাবি, তুমি এটা ঠিক করলে না। মাহিন তোমাকে ভালোবাসে বলে ছেড়ে দিলাম, তাহলে কি যে হতো? কি হতো? সব সময় তো আমাকে তোমার ভাই প্যারার উপরে রাখে। এই বলে নুসরাত চলে গেল নদীর পাড়ের দিকে। আচ্ছা দোস্ত, একটা কথা বুঝলাম না, তুই আবার মুসাদকে কি প্যারার মধ্যে রাখিস? তুই ওসব বুঝবি না। এই বলে মাহিম নদীর পাড়ের দিকে যেতে লাগলো। আপনার হয়তো ভাবছেন নুসরাত আবার কে? তাহলে বলি, নুসরাত ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামের একমাত্র মেয়ে। নুসরাত মাহিমের গার্লফ্রেন্ড শুধু নামেই, কেননা নুসরাত মন থেকে মাহিমকে ভালোবাসে না। শুধুমাত্র এই ভার্সিটিতে ভালোভাবে পড়ালেখা করার জন্য মাহিমের সাথে প্রেমের নাটক চালাচ্ছে। আপাতত এইটুকুই থাক, গল্পের সাথে থাকুন, বাকিটা জানতে পারবেন। তুমি চলে এলে কেন? এমনি ভালো লাগছে না তাই। চল না আজকে আমরা রুম ডেট করি। দেখো মাহিম, আমি আগেও বলেছি আর এখনো বলছি, বিয়ের আগে এইসব আমি কিছুই করতে পারবো না। তুমি তো আমারই হবে, তাই চলো না আমরা রুম ডেটটা করে ফেলি। মাহিম নুসরাতের হাত ধরে উপরে কথাটা বলে। মাহিম, আমার হাত ছাড়ো বলছি। তোমার কি হয়েছে আমাকে একটু বলবে? তুমি জানো দিন দিন কেমন হয়ে যাচ্ছ। আমি আগের মতোই আছি, তুমি দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছ মাহিম। এসব কথা বলছিল তখনই নুসরাতের বান্ধবী রিয়া এসে বলে, নুসরাত চল, ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ দোস্ত চল। এই বলে নুসরাত ওইখান থেকে উঠে রিয়ার সাথে ক্লাসরুমের দিকে রওনা দিল। কিরে বান্ধবী দোস্ত, তোরে এরকম মনে হচ্ছে কেন? মাহিম আমাকে রুম ডেটের জন্য চাপ দিচ্ছে। তুই তো জানিস আমি ওকে ভালোবাসি না, মাত্র এখানে টিকে থাকার জন্যই ওকে ব্যবহার করছি। দেখ দোস্ত, বুঝে শুনে চলিস, কেননা মহিলা খুবই খারাপ ও নিষ্কৃষ্ট একজন ছেলে। হ্যাঁ রে দোস্ত, আমি বুঝে শুনেই চলি, না হলে অন্য কোনো মেয়ে হলে হয়তো এতদিন মাহিমের হাতে ধরা খেয়ে যেত। হ্যাঁ রে দোস্ত। এসব বলতে বলতে ক্লাসরুমে চলে গেল। নুসরাত ক্লাসরুমে ঢুকতেই দেখতে পেল ওই খ্যাত ছেলেটি শেষের বেঞ্চে বসে আছে। দোস্ত তুই বস,
আমি একবার আসি। কোথায় যাবি? আরে তুই বস না, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ঠিক আছে, যা। তোমার নাম কি? নুসরাত খ্যাত ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, অর্থাৎ নীলকে জিজ্ঞেস করলো উপরে কথাটা। জি, আমার নাম নীল আহমেদ। আমার নাম নুসরাত জাহান আক্তার। আমি কি তোমার বন্ধু হতে পারি? কিন্তু কেন আমার মতো একজন খ্যাত ছেলের বন্ধু হতে যাবেন? তুমি খেত হলেই বা তাতে আমার কোনো যায় আসে না। আজ থেকে আমরা দুজন বন্ধু। এই বলে নুসরাত তার হাত বাড়িয়ে দিল নীলের দিকে। নীল একটু অবাক হয়ে কিন্তু পরে হাত মিলিয়ে নিল নুসরাতের সাথে। আচ্ছা তুমি কোথায় থাকো? আমি এই পাশের বস্তিতে থাকি। কিন্তু তোমাকে তো আগে কখনো এইদিকে বা এই কলেজে দেখিনি। আমি অন্য একটা বস্তিতে থাকতাম, এখানে পড়াশোনা করার জন্য এসেছি। বুঝতে পেরেছি। তোমার আম্মু আব্বু আছে? না, আমার আব্বু আম্মু ছিল, কিন্তু এখন আর নেই, অনেক আগেই মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। সেম, তোমার মতো আমারও আম্মু নেই, কিন্তু আব্বু আছে। আব্বু আমাকে যতটা পারে আমার ভালোবাসাও দেয়। কেন, আপনার আম্মু কোথায়? আরে তুমি আমাকে লেনদেন করো না, তুমি আমাকে তুমি বলে ডাকবে আজ থেকে। কিন্তু বলতে গিয়ে বলতে পারলো না, নুসরাতের চোখ রাঙানো দেখে। ঠিক আছে, আজ থেকে আপনাকে তুমি বলেই ডাকবো। আমার আম্মু, আমার 6 বছর বয়স যখন, তখন আম্মু মারা গেছে। তারপর তোমার আব্বু আর কোনো বিয়ে করেনি কেন? আমিও বলেছিলাম, কিন্তু আব্বুর একটা কথা, সেই আম্মু যদি আমাকে ভালো না বাসে, যদি আমাকে আদর না করে, সেই জন্য আব্বু আর দ্বিতীয়বার বিয়ে করেনি। ও, এদিকে কথা বলছিল তখনই ক্লাসরুমে স্যার চলে আসে। স্টুডেন্ট, গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই ক্লাসে একজন নতুন স্টুডেন্ট এসেছে। সে কি এসেছে? যদি এসে থাকো তাহলে দাঁড়াও। স্যারের কথা শুনে নীল বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। তাহলে তোমার নাম কি নীল? জি স্যার, আমি নীল আহমেদ। কিন্তু তোমার এরকম অবস্থা কেন? এটা কোনো বস্তি নয় যে উঠে চলে আসবে। স্যার, আমি একজন গরিব, সেই জন্য এরকম পোশাক। তাছাড়া আমার কেউ নেই যে আমাকে পড়াশোনার জন্য খরচ দেবে। ঠিক আছে, বসো। আর যতটা পারবি নিজেকে একটু পরিবর্তন করবে। ঠিক আছে স্যার। স্যার আর কিছু না বলে ক্লাস করাতে লাগলো। এভাবে সবটা ক্লাস শেষ হলো। নীল ক্যাম্পাসের মাঠ দিয়ে হেঁটেই যাচ্ছিল তখনই রাজু কোথা থেকে এসে নীলকে ল্যাং মেরে ফেলে দেয়, আর সবাই হু হু করে হাসতে থাকে। কি রে ছোট লোক, পড়ে গেলি নাকি? নীল মাঠে থেকে উঠে বলে, ভাইয়া, আপনি আমাকে লেগ মেরে ফেলে দিলেন কেন? বারে, তোদের মতো ছোট লোককে আবার ফেলা লাগে নাকি? তোরা তো এমনিতেই পড়ে যাস। এসব কথা হচ্ছিল তখনই কোথা থেকে নুসরাত এসে নীলকে নিয়ে চলে যায়। তুমি ওদের সামনে দিয়ে আর কোনো সময় যাবে না। আমি তো যাচ্ছিলাম, কোথা থেকে ওই ছেলেটা এসে আমাকে ল্যাং মেরে ফেলে দিল। কিন্তু তুমি যে আমাকে বাঁচিয়ে নিলে, এরা তোমাকে কিছু বলবে না তো? আরে না, ওরা তোমাকে কিচ্ছু বলবে না। তুমি একটু দেখে শুনে চলো, কেমন? ঠিক আছে, তাহলে আমি এখন বাসে যাই। আমিও তোমার সাথে তোমার ওই বাসায় যাব। আজকে আর যেতে হবে না, অন্য কোনো দিন না হয় যাবো। ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও। হুম। এই বলে নীল কলেজ থেকে বের হয়ে পড়ে বস্তিতে যাওয়ার উদ্দেশ্যে। বস্তিতে এসে রুমের ভেতরে উপর বসতে নীলের ভাঙাচোরা 1800 মডেলের ফোনটা বেজে উঠলো। কল রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো, কেমন আছো নীল? আর তোমার মিশন কেমন চলে? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মিশনের কিছু কিছু রহস্য উন্মোচন করেছি। ঠিক আছে, তুমি তোমার মতো চালিয়ে যাও। স্যার, তার জন্য হয়তো কিছুদিন পর আমার কয়েকজন স্পেশাল ফোর্স লাগবে। এটা তুমি চিন্তা করো না, তুমি অফিসে এলে সব কিছু রেডি করে দেবো। ওকে স্যার, আমি হয়তো কাল বা পরশু অফিসে যাব। ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি। ঠিক আছে স্যার। এই বলে কল কেটে দিল নীল। আপনার হয়তো কিছুই বুঝতে পারছে না, গল্পের সাথে থাকুন, নিশ্চয়ই জানতে পারবেন। তারপর নীল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে পড়লো। আপনারা হয়তো ভাবছেন যে বস্তিতে আবার ওয়াশরুম কবে থেকে হলো। তার জন্য বলি, নীলের বস্তিতে বাসা হলেও তার রুমের ভিতর অনেকটা ইউনিক সিক্রেট রুম আছে। পরের দিন তেরি, এভাবে কেউ গাড়ি চালায় নাকি? আপনি কি দেখে চালাতে পারেন না? নীল কলেজের দিকে যাচ্ছিল তখনই রাস্তার সাইডে নোংরা পানির উপর দিয়ে একটা গাড়ি চলে গেল, আর পানিটা এসে নীলের গায়ে লাগলো।
সেই জন্য নীল উপরে কথাটা বলল। নীলের কথা শুনে গাড়ি থেকে নেমে আসলো নুসরাত। সরি নীল, আমি তোমাকে খেয়াল করিনি, আর দেখতেই পাইনি যে এইদিকে নোংরা পানি আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি বাসায় গিয়ে শার্ট চেঞ্জ করে নেব। তার কোনো দরকার নেই, তুমি আমার সাথে আমার গাড়ি করে চলো। আরে না না, এই তো সামনেই কলেজ চলে এসেছি প্রায়। তুমি চলো তো। এই বলে নুসরাত নীলকে টানতে টানতে তার গাড়িতে ওঠালো আর নিজেও গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে নুসরাত গাড়িটা নিয়ে একটা শপিং মলের সামনে থামলো। তুমি এখানে নিয়ে এলে কেন? তোমাকে বলছি না তুমি শুধু চুপচাপ দেখে যাও। এবার গাড়ি থেকে নামো। নীল নুসরাতের কথা মতো গাড়ি থেকে নেমে নুসরাতের পিছু পিছু যেতে লাগলো। নুসরাত এসে একটা জিন্স শপে ঢুকে পড়লো। তারপর নীলের শার্ট ও প্যান্ট পছন্দ করলো নীলের জন্য। তারপর নীলকে একটা শার্ট দিয়ে বলল, এটা তুমি ট্রায়াল রুম থেকে পরে আসো। কিন্তু তোমাকে বলছি না, কোনো কথা বলবে না। হুম, নীল আর কিছু না বলে ট্রায়াল রুমে গিয়ে শার্ট পরে বের হয়ে আসলো। এবার ঠিক আছে। ওয়াও, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। কে জানে। সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। আর এইগুলো ধরো, এইগুলো সব তোমার জন্য। না, আমি এগুলো নিতে পারবো না। কেন নিতে পারবে না শুনি? কিন্তু তুমি আমাকে এগুলো কেন কিনে দিচ্ছ শুনি? তুমি আমার ফ্রেন্ড, তাই তোমাকে আমি যা মন চাই তাই কিনে দিতে পারি। এই কথা শুনে নীল আর কিছু বললো না। নুসরাতের হাত থেকে শপিং এর প্যাকেটগুলো নিয়ে নিল। তারপর দুজন মিলে শপিং মল থেকে কলেজে চলে এলো। এদিকে মাহিম বাইকের উপর হেলান দিয়ে বসেছিল। তখনই মাহিন দেখতো, এটা কালকে ছিল না যে মুসাসের সাথে আসছে? এই রাজুর কথা শুনে মাহিম বাইক থেকে নেমে পিছনে ঘুরে তাকালো আর দেখলো যে নুসরাতের সাথে নীলও আসছে। এই দেখে মাহিম রাগে ফুসফুস করছে। মাহিম নুসরাতের কাছে যেতে লাগলো। এদিকে রাজু মাহিমের পেছন পেছন যেতে লাগলো। মাহিম নুসরাতের সামনে দাঁড়াতেই নুসরাত বলে উঠলো, কি ব্যাপার, তুমি আমার পথ আটকালে কেন? আমি একটা কথা বুঝলাম না, তুই এই ছেলের সাথে কি করছিস? দেখো মাহিম, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর তুমি তোমার মুখের ভাষাটা ঠিক করো। বললেই হলো নাকি সম্পর্ক শেষ? আমি যতদিন আছি ততদিন আমাকে সহ্য করতে হবে তোকে। দেখো মাহিম, তুমি আমার কাছে লুকিয়েছিলে যে তোমার আর কোনো গার্লফ্রেন্ড নেই। আমি সব কিছু জানতে পেরেছি। তোমার আমাকে ছাড়াও আরো 15 থেকে 20টা গার্লফ্রেন্ড আছে। সেগুলো তো আমি মজা করার জন্য রেখেছি, তোকে তো আমি সত্যিকারে ভালোবাসি। দেখ, তোকে আমি ভালোবাসি না, আর তোকে এতদিন আমি ব্যবহার করেছি, বুঝলি? শুধু তোর থেকে বাঁচার জন্য। আমার থেকে কিরকম বেঁচে থাকা শুনি? তুই এই কলেজে প্রতিটি মেয়েকে ডিস্টার্ব করিস, এই জন্য আমি তোর সাথে ভালোবাসার নাটক করেছি যেন তুই তো দূরে থাক। তাছাড়া কেউ যেন আমাকে ডিস্টার্ব না করতে পারে। তুই আমাকে হাসালি বুঝলি? এবার তোকে বোঝাবো এই মাহিমের ডিস্টার্ব কাকে বলে। এই বলে মাহিম নুসরাতের হাত ধরে টানতে লাগলো। আর এদিকে নীল নুসরাতের হাত ধরলো। এই দেখে মাহিম রেগে গিয়ে বলল, কি রে কুত্তার বাচ্চা, তুই ওর হাত ধরেছিস কেন? দেখো, তুমি নুসরাতকে ছেড়ে দাও। কেন বে, তুই আবার কি করবি আমার, যে নুসরাতের হাত আমাকে ছাড়তে হবে? ভালো হবে না বলছি, তুমি নুসরাতের হাত ছেড়ে দাও। এই দেখে রাজু কিছু বলতে যাবে তার আগেই মাহিম হাত ইশারা করে রাজুকে থামিয়ে দেয় আর বলে ওঠে, দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, সেই জন্য ভালোই ভালোই বলছি তুই নুসরাতের হাত ছেড়ে দে। আমরা তো সেটাই বলছি, তুমি নুসরাতের হাত ছেড়ে দাও, আমরা ক্লাসে যাব। তো বেড়ে এই বলে মাহিম ঘুরে গিয়ে নীলের বুকে এক লাথি মারলো। কিন্তু আশ্চর্য বিষয় হলো নীল আগের জায়গা থেকে একটুও সরল না, ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। এই দেখে রাজু তার হাতে থাকা হকি স্টিক নিয়ে নীলের পায়ে বাড়ি মারলো। বাড়িটা এত জোরে মেরেছে যে হকি স্টিকটা ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু নীল আগের মতোই দাঁড়িয়ে আছে। কেবি তুই, যে হস্ট স্টিক ভেঙে গেল তবু তোর কিচ্ছু হয়নি? আমি কে সেটা না হয় পরে জানবি, আগে তোরা এখান থেকে যাবি নাকি বল। আরে রাজু, বুঝিস না, গ্রামের চাষা ক্ষেতের শরীরে একটু তরজা হয়, সেজন্য হয়তো ভেঙে গেছে, তাও কিছু হয়নি। তবে এবার যা হবে তাও কখনো ভাবতেও পারবে না। কি হবে রে?
তুই সবাইকে ডেকে নিয়ে আয়, তারপর ওর না হওয়া কিছু বের করছি। মাহিমের কথা শুনে রাজু তার দলের সব কথা লোকে রাখলো। এবার তুই কি করে এখান থেকে যেতে পারিস তাও আমি দেখি। এই কথা বলতে বলতে রাজুর লোকগুলো চলে এলো। তখন মাহিম তাদেরকে উদ্দেশ্য করে বলল, এই, তোরা ওকে মেরে ফেল, একদম মেরে ফেলবি না। এমন অবস্থা করবি যেন 6 মাস হসপিটালের বেডে পড়ে থাকে। এই কথা শোনা মাত্রই মাহিমের লোকগুলো নীলকে মারার উদ্দেশ্যে ছুটতে লাগলো। আর এদিকে নীল নুসরাতকে মাহিমের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এক সাইডে দাঁড় করিয়ে উড়া ধুরা সবাইকে মারতে লাগলো। কারোর মুখে ঘুষি, কারোর পেটে লাথি, কারো কারো হাত তো ভেঙেই দিয়েছে। এরকম অবস্থা করেছে সবার। সবাই মাটিতে লুটিয়ে পড়ে আছে। আর এদিকে মাহিম আর রাজুর ঘাম ছুটছে। কিরে, তোরা দুজন বাকি থাকবি কেন? তোরা দুজন আয়, দেখি তোদের কত বড় সাহস যে আমার গায়ে হাত দিবি। এসব কথা বলছিল তখনই কোথা থেকে পুলিশ এলো, নীলকে গ্রেপ্তার করলো। আর ওইখানে থাকা ইন্সপেক্টর বলল, কিরে, তোর তো অনেক হিম্মত হয়ে গেছে, সামান্য বস্তির ছেলে হয়ে এমপির ছেলের গায়ে হাত তুলিস। চল থানায়, তারপর তোকে দেখাচ্ছি। আপনারা তো ভাবছেন পুলিশ কি করে জানলো এখানে মারপিট হচ্ছে তা। যখন নীল ওদের লোকগুলোকে মারছিল সেই ফাঁকে রাজু কল করে পুলিশকে ঘটনা জানিয়ে দেয়। এদিকে নীলকে পুলিশ নিয়ে যেতে লাগে। নুসরাত বলে ওঠে, না স্যার, নীল কিছু করেনি, নীলের কোনো দোষ নেই, আপনারা ওকে ছেড়ে দিন। এই মেয়ে, তোমার যদি অত দরদ হয় এর জন্য, তাহলে আমাদের সাথে চলো থানায়। হাবিলদার, ওকে গাড়িতে তুলো। ঠিক আছে, আমিও যাব আপনাদের সাথে। তখনই নীল নুসরাতকে উদ্দেশ্য করে বলল, নুসরাত, তোমাকে আর যেতে হবে না, থাকবো না হয় কদিন জেলখানায়। না নীল, আজকে আমি তোমার বেল করাবো। আর আমি আব্বুকে কল করে বলেছি, কিছুক্ষণের মধ্যেই দেখবে তোমাকে আমি বের করে নিয়ে এসেছি থানা থেকে। ঠিক আছে, তোর যা মনে হয় তুই তাই কর, আমরা কে নিয়ে চললাম। এই বলে পুলিশ তাদের গাড়ি করে নীলকে নিয়ে থানার উদ্দেশ্যে চলে গেল। হ্যালো আব্বু। কি রে মা, কি হয়েছে? তুই তো এই সময় কল করিস না। আব্বু, তুমি এক্ষুনি উকিল আঙ্কেলকে বলো একজনের বেল অর্ডার করাতে হবে। কেন, কার কি হয়েছে আর কার বেল অর্ডার করাতে হবে? আব্বু, আমি এত কিছু বলতে পারবো না এখন। তুমি উকিল আঙ্কেলকে এক্ষুনি বলো যে এখানকার থানায় এসে একজনকে ছাড়িয়ে নিয়ে যাবে। ঠিক আছে মা, তুই যেটা ভালো বুঝবি সেটা কর। আমি তোর আঙ্কেলকে এক্ষুনি থানায় পাঠাচ্ছি, আর তুইও তার সাথে যা। এদিকে উকিল সাহেব না হয় আসুক, ততক্ষণে আমরা একটু নীলের কাছ থেকে ঘুরে আসি। কনস্টেবল, ওকে লকআপে পড়ো। জি স্যার, এই চল। কনস্টেবল নীলকে টানতে টানতে নিয়ে গিয়ে লকআপে ভরে তালা লাগিয়ে দিল। প্রায় 8 ঘন্টা পর নুসরাত ওকে নিয়ে চলে আসে থানার ভেতরে। এই মেয়ে, তাহলে তুই এসেছিস? হ্যাঁ এসেছি। এই নিন বেল পেপার, আর ওকে ছেড়ে দিন। ছাড়বো বলে তো ছেড়ে দিতে পারে না, এটা এমপির কেস, তাই তোকে এখানে সাইন করতে হবে। ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। কনস্টেবল, তুমি ওকে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। এই তুই বেরিয়ে আয়, তোর জামিন হয়ে গেছে। আমার আবার কে জামিন করলো? সেটা না হয় বাইরে গিয়ে দেখতে পাবি। নীল আর কিছু না বলে কনস্টেবলের সাথে থানার জেল থেকে বের হয়ে আসে। আর দেখে যে নুসরাত উকিল নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি আবার আমার জন্য উকিল নিয়ে আসতে গেলে কেন? বারে, আমার জন্যই তো এত কিছু। আর আমি তোমাকে মাঝ রাস্তায় একা ফেলে চলে যাব? ঠিক আছে, এবার চলো, আমি বাসে যাব। আমিও তোমার সাথে তোমার বাসায় যাব। না গেলে হয় না? তোমাকে আগে একবার বলেছিলাম, তখন তো যেতে দিলে না। এখন তোমার সাথে আমি যে করেই হোক যাব। ঠিক আছে, চলো। তাহলে আঙ্কেল, আপনি আব্বুকে বলে দিয়েন আমরা গেলাম। এই বলে নুসরাত আর নীল নুসরাতের গাড়ি করে চলে আসলো বস্তির সামনে। আচ্ছা নুসরাত, তুমি কি যেতে পারবে বস্তিতে? দেখো, কোনো মানুষের কোনো কিছুই খারাপ নয়, শুধু ভাবতে একটু ভালো মস্তিষ্ক লাগে। আর আমার কাছে কোনো কিছুই খারাপ নয়। চলো তো, তারপর না হয় দেখা যাবে। হয়তো কোনোদিন যাইনি, কিন্তু আজ যাচ্ছি। ঠিক আছে, তোমাকে তো কিছু বললে 100টা বলে দেবে, তার চেয়ে ভালো চলো। কি বললে? আমি 100টা বলি? আরে না, তুমি চলো তো। এই বলে দুজন যেতে শুরু করলো। খানিকটুকু গিয়ে নীল তার রুমের সামনে এসে থামলো। এটাই আমার রুম।
তুমি কি আমাকে ভিতরে নিবে না, নাকি বাহিরে থেকে দেখে চলে যেতে হবে? আরে না না, এসব কি বলছো তুমি আমার সাথে? এইসব ভিতরে প্রথমে নীল ঢুকে দরজার পিছনে কিছু একটা করে নুসরাতকে ঘরের ভেতরে প্রবেশ করতে বলে। এবার আসো। আচ্ছা, তুমি দরজার পিছনে কি করলে? আরে কিছু না, এই যে আক্ষুশিটা দেখছো, এটা যদি না লাগাই তাহলে দরজাটা খুলে যায়, সেই জন্য লাগিয়ে দিলাম। ও আচ্ছা নীল, তোমার আম্মু আব্বু নেই? তোমাকে তখন মানে কাল বললাম না যে আমার আব্বু আম্মু নেই? আমি যখন ছোট ছিলাম তখন আব্বু আম্মু মারা গেছে। ও ভুলে গিয়েছিলাম। তুমি এখানে না থেকে আমার সাথে চলো, আমাদের বাসায় থাকবে। না নুসরাত, আমি এখানেই ঠিক আছি, আমি অন্য কোথাও যেতে চাই না। ঠিক আছে তাহলে আমি আসি, আবার পরে না হয় অন্য কোনো সময় আসবো। ঠিক আছে, কিন্তু তুমি আমার বাসায় এলে তাও তোমাকে কোনো কিছু খাওয়াতে পারলাম না। কে বলো? তুমি তো আমাকে এক গ্লাস পানি খাইয়েছো। এটা বলে আমাকে লজ্জা দেবে না? এই গরিবের ঘরে আর কি আছে বলো পানি ছাড়া? এই, তুমি নিজেকে এত ছোট মনে করো কেন? তুমি তো আমার মতো মানুষ, তাই না? ঠিক আছে, আর বলবো না। তাহলে আমি আসি। এই বলে নুসরাত নীলকে বিদায় দিয়ে চলে যায়। আর এদিকে নীল দরজার পিছনে গিয়ে সুইচটা অন করে দেয়। সঙ্গে সঙ্গে নীলের বস্তি মাখা ঘর থেকে একটা সুন্দর বেডরুমে পরিণত হয়। নীল তার পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন কল করে ওপাশ থেকে। নীল কিছু জানতে পারলেন? স্যার, আজকে আপনি কিছু স্পেশাল ফোর্স পাঠিয়ে দিন। আমি এখানে আর বেশি দিন থাকবো না, যত তাড়াতাড়ি পারি এই মিশনটা কমপ্লিট করব। কিন্তু তুমি যে বলি কিছুদিন পর পাঠাতে। সেটা তো কালকেই বলেছিলাম, কিন্তু আজকে যে পরিস্থিতি সেই হিসাবে আজকে কিছুজন পাঠিয়ে দিন। ঠিক আছে, তুমি সাবধানে কাজ করো। আরে স্যার, আপনি কোনো টেনশন করেন না, আমি নিজের মতো করে মিশনটা কমপ্লিট করব। সেটা তো আমিও জানি, তুমি আজ পর্যন্ত যতগুলো মিশনে গিয়েছো কোনোটা কমপ্লিট না করে ছাড়োনি। আর একটা কথা স্যার। হ্যাঁ বলো, কি কথা? আমার জন্য কিছু নতুন মডেলের পাঠিয়ে দিন। সেটা আর বলতে হবে না, কালকে তোমাকে ফোন করার পর প্রধানমন্ত্রী তোমার জন্য একটা বাইরের দেশ থেকে স্পেশাল জিনিস এনেছে, সেটা আমি কালকে ফোর্সের সাথে পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনি রাত্রের মধ্যে সব কিছু পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি রাত্রের মধ্যেই 10 জনকে পাঠিয়ে দেবো তোমার ওখানে। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। এই বলে কল কেটে দিল নীল। রাত্রেবেলায় নীলের ফোনে কল আসলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো, স্যার আমরা চলে এসেছি। তোমরা এখন কোথায় আছো? স্যার আমরা এখন আপনার দেওয়া ঠিকানায় আছি। তুমি তাহলে ভাঙা বাসার পিছনে লুকিয়ে আছো? আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ঠিক আছে স্যার। নীল আর কিছু না বলে কল কেটে দিল। তার কিছুক্ষণ পর রুম থেকে ছদ্মবেশ নিয়ে বেরিয়ে পড়লো। ভাঙা বাসের পিছনে সে দেখলো যে 10 জন দাঁড়িয়ে আছে। ওরা নীলকে দেখে সবাই গুলি তাক করলো। হায় রে হায়, তোমরা তো মনে হয় আমাকে মেরেই ফেলবে। আর আমি নক্ষত্র, সিয়াম, আমি তো মনে করেছিলাম তুমি আমাকে চিনতেই পারবে না, কিন্তু তুমিও শেষ পর্যন্ত। স্যার আপনাকে তো এরকম ছদ্মবেশে কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। ঠিক আছে, তোমরা কি খেয়ে এসেছো? হ্যাঁ স্যার, আমরা খেয়ে এসেছি। আর এই নেন, এটা চিফ স্যার দিতে বলেছে আপনাকে। কই দেখি। নীল সিয়ামের হাত থেকে ব্যাগটা নিয়ে খুলে দেখলো ভিতরে গোল্ডেন কালারের একটা গান আর একটা ব্ল্যাক কালারের পিস্তল। স্যার এটা তো মনে হয় ব্ল্যাক গ্যারেন্টি। সিয়াম, তুমি তো অনেক কিছুই জেনে গেছো দেখছি। কি যে বলেন স্যার, আপনার সাথে থাকতে থাকতে আপনার কাছ থেকে শিখেছি সব। আরে ওসব বাদ দাও, এখানে তোমাকে ছাড়া কাউকে চিনি না, তাই তুমি ওদের সাথে আমার পরিচয় করে দাও তো। নীলের কথা শুনে পেছন থেকে একজন বেরিয়ে এসে বলল, আরে স্যার আপনি আমাকে চিনতে পারেন না? আরে এটা দেখি আমাদের ভজনদা। স্যার আপনি আমাকে এই নামে আর ডাকবেন না, আপনি ডাকেন বলে বাকিরা সব এই বলেই ডাকে আমাকে। তাই নাকি? এই আজ থেকে কেউ নিলয়কে আর ভজনদা বলে ডাকবে না। হ্যাঁ, কিন্তু ভজনদা তো আমি বলতেই পারি, তাই না নিলয়? নীলের কথা শুনে সবাই হেসে দিল। আর নিলয় নীলকে বলল, স্যার আপনিও অনেক পারেন। কি পারি? নীলের কণ্ঠে গম্ভীরতা শুনে নিলয় তখনই বলে উঠল, না মানে এই নিলয়, ভয় খেয়ে গেলে নাকি? না মানে হ্যাঁ। আরে আমি মজা করছিলাম, এবার তাহলে যাওয়া যাক, অনেকক্ষণ তো মজা করা হলো। ঠিক আছে স্যার, তার আগে ওদের পরিচয় দিয়ে দেই না হয়। হ্যাঁ তাড়াতাড়ি বলে দাও, না হলে এদিকে দেরি হয়ে যাবে। জি স্যার, এর নাম হলো নাইম, এর নাম হলো সুলতান,
আর এর নাম শিপন। এভাবে সিএম নীলের সাথে সবার পরিচয় করিয়ে দিল। তোমরা সবাই রেডি তো? হ্যাঁ স্যার, আমরা সবাই প্রস্তুত আছি যে কোনো মিশনের জন্য। এই না হলো স্পেশাল ফোর্স? স্যার এই কথা বলে আর লজ্জা দেবেন না। দূর, এসব বাদ দাও, চলো এবার মিশনে যাওয়া যাক। ঠিক আছে স্যার, চলেন। নীল আর কিছু না বলে ওদেরকে সাথে করে নিয়ে চলে গেল কলেজের উদ্দেশ্যে। আচ্ছা স্যার, আমাদের কি আজ কলেজের মধ্যে মিশন করতে হবে? হ্যাঁ, আজকে কিছু ডিলার ও এখানকার এমপির সাথে জড়িত সবাই উপস্থিত হবে এখানে, সেজন্য যা করার এখানেই করতে হবে। ঠিক আছে স্যার। নিলয়, তুমি ওদেরকে নিয়ে ওদিকে যাও, আর সিয়াম তুমি আর নাইম আমার সাথে এসো। ওকে স্যার। তারপর নীলয় ওদের 7 জনকে নিয়ে চলে গেল, আর এদিকে নীলের বাকি 2 জন সিয়াম আর নাইম চলে এলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর নীল দেখলো যে কলেজের দিকে 3টে ট্রাক ও 2টো স্কোয়ার ফিট ছুটে আসে। এইদিকে নীল মাইক্রোফোনে নীলাকে বলে দিল, তোমরা একটু লুকিয়ে পড়ো, যেন কেউ না দেখতে পায় তোমাদেরকে, আর কেউ কিছু আওয়াজ করবে না। ঠিক আছে স্যার। বলেই 2 প্রান্তে চুপচাপ নীরব হয়ে গেল। অন্যদিকে প্রিন্সিপাল, তোমার কাছে কতগুলো মেয়ে আছে এই মুহূর্তে? দরকার পড়লে আমার রুমের নিচের আন্ডারগ্রাউন্ডে রেখে দিব। ঠিক আছে, এমপি সাহেব কি এখনো আসে নাই নাকি? আরে মেয়র সাহেব, আমি চলে এসেছি। আচ্ছা, তাহলে ড্রাগ ও বাকি সব কিছু গাড়িতে লোড করে দিও। আজকে সব কিছু সাপ্লাই করতে হবে। ও নিয়ে আপনি টেনশন করবেন না। এগুলো কি নীলফামারী যাবে নাকি? আরে বলেছে নীলফামারীতে কিছু ড্রাগস নিয়ে ইয়াবা লাগবে, সেই জন্যই তো ওখানে পাঠাচ্ছি। আর ওখানে কিছু প্রবলেম হওয়ার কারণে বস এখানে ডাইরেক্ট মাল দিতে পারছে না। তাহলে মেয়েগুলোকে এখন কোথায় রেখে দেওয়া হবে? আছে 12 জন। আরে না, জঙ্গলের ভিতরে যে গোডাউনটা আছে ওখানে রেখে দেবো। 2 দিন পর বস আসবে ওখানে। তাহলে তো ভালোই হয়। তাহলে কি ওদেরকে গাড়িতে রেখে দেব? আরে হ্যাঁ, রেখে দাও। আর এমপি সাহেব, আপনি আমার সাথে আসেন। আর প্রিন্সিপাল, তোমাদেরকে গাড়িতে লোড করে দাও। তাহলে চলো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো। আর তোরা প্রিন্সিপালকে সাহায্য কর। ঠিক আছে বস। এই, তোরা ওদেরকে গাড়িতে তোল। কে বস? এই ধর ওদেরকে। এই বলে মেয়ের লোকগুলো প্রিন্সিপালের সাথে করে সব মেয়েগুলোকে গাড়িতে লোড করে দিল। এদিকে মেয়র আর এমপি বসলো। তখনই গুলির আওয়াজ শুনে প্রিন্সিপাল ও তার সাথে থাকা লোকগুলো চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো যে কোথা থেকে ফায়ার করা হচ্ছে। আর এদিকে এমপি ও মেয়র গাড়ি নিয়ে টান দিল কলেজের গেটের দিকে। এই, তোরা ফায়ার করতে শুরু কর। ওকে বস, ফায়ার। এই বলে সবাই মিলে ফায়ার করতে লাগলো। কিন্তু একজন ট্রেনিং প্রাপ্ত স্পেশাল ফোর্সের তাতে কিরকম মাফিয়ার লোক টিকে থাকে, সবটাকে এক এক করে মারতে লাগলো। এদিকে এসব দেখে প্রিন্সিপাল দৌড় দিল। সিয়াম, তুই প্রিন্সিপালকে আগে ধর, আর নিলয় তোরা এমপি ও মেয়রকে ধর, আমি এই দিকটা দেখছি। এইদিকে প্রিন্সিপালকে নীল ধরে ফেললো, কিন্তু নীলর আর 7 জন মিলে ফায়ার করার পরেও এমপি কেও মেয়রকেও ধরতে পারলো না। তারা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। স্যার, ওরা হাতের নাগালে চলে গেছে। ও শিট, ওকে, তোর এবার এদিকে চলে আয়। স্যার, একে কি করব? নাইম, তুমি ওই ব্যাগ থেকে ক্যাডারটা বের করো। নীলের কথা মতো নাইম ব্যাগ থেকে কাটারটা বের করে এনে দেয় নীলকে। সিয়াম, ওর হাতগুলো ধরো তো ভালো করে। সিএম প্রিন্সিপালের হাতগুলো নীলের সামনে বাড়িয়ে দিলেই নীল কাটারটা দিয়ে আঙ্গুল কেটে ফেললো। আর এদিকে যন্ত্রণাতে প্রিন্সিপাল চিৎকার করছে, তোরা কারা? ছেড়ে দে, ভালো হবে না বলছি। আমরা কে সেটা না হয় উপরে গিয়ে জানতে পারবি, আগে এটা বল তোদের গোডাউন জঙ্গলের কোথায়? আমি সেটা জানি না। বেশি কিছু বলবো না, একমাত্র আর একবার জিজ্ঞেস করছি, বল তোদের গোডাউনটা জঙ্গলের কোথায়? আমি জানি না। নীল আর কিছু না বলে প্রিন্সিপালের মুখে এক খুশি মেরে দিল। সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের মুখে রক্ত বের হতে লাগলো। বল বল বলছি, তোদের গোডাউন কোথায়? আমি জানলেও তোদেরকে বলবো না। আর তোরা কে রে যে আমাকে মারছিস? তোরা যদি আমার সম্পর্কে ভালোভাবে জানতিস তাহলে আর এমন করে আমাকে মারতে পারতি না। তুই আমাকে হাসালি, তোকে মারার জন্য আবার তোর ব্যাকগ্রাউন্ড জানতে হবে নাকি? আরে তুই তো আমার নাম শুনলেই মনে হয় এখানে হার্ট ফেল করে মরবি। কে বে তুই যে তোর নাম শুনে মরে যাব?
প্রিন্সিপালের কথা শুনে সিয়াম বলে উঠল, এটা আর কেউ নয়, তোদের জম নক্ষত্র ভাই। নক্ষত্র ভাই 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 আপনি? হ্যাঁ আমি। এবার কি তুই বেঁচে থাকবি? এটুকু বলতে দেরি কিন্তু প্রিন্সিপালের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেরি হয় না। স্যার ও তো গেছে, আর মনে হয়নি। কিন্তু স্যার ওরা দুইজন চলে গেল, ওদেরকে আমরা কোথায় পাবো এখন? আচ্ছা নিলয়, তুমি কি শুধু ওদের যাওয়াটাই দেখলে? মানে মানে স্যার কিছু করবো? শোনো, তোমরা এখানকার কোন হোটেলে থাকো, তোমাদেরকে বলা মাত্রই যেন আমার কাছে চলে আসবে। ঠিক আছে স্যার, আমরা তাহলে যাই। হ্যাঁ যাও, তার আগে এই শালা প্রিন্সিপালকে গেটের সামনে ঝুলিয়ে দাও। ঠিক আছে স্যার। এই বলে সিএম প্রিন্সিপালের মৃতদেহটা টানতে টানতে নিয়ে যেতে শুরু করে। এদিকে নীল আর কিছু না বলে বস্তিতে চলে আসে। পরের দিন সকালে নীল কলেজে যায়, কিন্তু দেখতে পায় যে কলেজের সামনে ভিড় জমে আছে। নীল দাঁড়িয়েছিল, তখনই নুসরাত নীলের কাছে এসে বলে, আজকে তো মনে হয় ক্লাস হবে না, তাই চলো আমরা দুজন ঘুরে আসি। আমি কোথাও যাব না। না গেলে আমি জোর করে তোমাকে নিয়ে যাব। দেখো নুসরাত, আমার মতো গরিব খ্যাত ছেলেকে তোমার সাথে মানায় না। তুমি যদি আর একবার এ কথা বলেছ তাহলে তোমার খবর আছে। আর এখন তুমি আমার সাথে ঘুরতে যাবে। নীলকে আর কিছু বলতে না দিয়ে নুসরাত নীলের হাত ধরে টানতে টানতে গাড়িতে তুলল আর নিজেও ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে একটা নীরব কোলাহল মুক্ত জায়গায় চলে এলো দুজন। নীল গাড়ি থেকে নেমে নুসরাতকে বলল, বাহ, এই জায়গাটা তো অনেক সুন্দর। এটা কোথায়? আমি তো আগে কখনো দেখিনি। তুমি দেখবে কি করে যদি না আসে থাকো। আর এই জায়গাটা আমার একটা পছন্দের জায়গা, সেই জন্যই তো তোমাকে নিয়ে আসলাম। ও। নুসরাত ও নীল গিয়ে একটা বেঞ্চের উপর বসলো। তারপর নুসরাত বলতে লাগলো, আচ্ছা নীল, তুমি কি কাউকে কখনো ভালোবেসেছো? কেন? তোমাকে তা বলতে যাবো কেন? কেন বুঝি আমাকে বলা যাবে না? না, আমি আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, তবে একজনকে ভালো লাগে। কে সে? আমাকে কি বলা যাবে? না, হয়তো সে আমাকে ভালোবাসে না, এমনও তো হতে পারে, তার জন্য না বলাটা ভালো। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে কেউ ভালোবাসতে পারে? আমাকে আবার কে ভালোবাসবে? আমার মতো খ্যাত ছেলেকে ভালোবাসবে নাকি? আরে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি বুঝতে পারো না? তোমার প্রতি এতটা কেয়ার করি, তাও মনে মনে বলা। কেন তোমাকে ভালোবাসবে না কেন? এই যে আমি একটা গরিব ছেলে, না আছে কোনো কিছু, না আছে মা বাপ। তুমি এক লাইন বেশি বোঝো। না নুসরাত, আমি বেশি বুঝি না। গরিব ছেলের ভালোবাসা হয় না, ভালোবাসা হয় শুধু ধনীদের। গরিব ছেলেদের জন্য ভালোবাসা নয়। নুসরাত আর কিছু না বলে নীলের দিকে এগিয়ে গিয়ে নীলের মাথাটা ধরে টান দেয় আর চার ঠোঁট এক করে দেয়। এদিকে নীল নুসরাতের এমন কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেছে, কিছু বলতে পারছে না। যেন মনে হচ্ছে শরীর থেকে সব শক্তি বের হয়ে গেছে। প্রায় 10 মিনিট পর নুসরাত মুখে ছেড়ে দেয়, এই তুমি পাগল হলে নাকি? আর এসব কি করছো আমার সাথে? কেন তুমি বোঝো না তোমাকে একজন ভালোবাসে তা? আমি বললাম গরিব ছেলেদের ভালোবাসা হয় না। কচু হয় না। তুমি যে দিন ক্লাসে প্রথম এসেছিলে সেই দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তুমি বলছো ভালোবাসে না? একবার যদি কোনো মেয়ের দিকে তাকিয়েছো তাহলে তোমার অবস্থা খারাপ করে দেবো, এই বলে দিলাম। দেখো নুসরাত, তোমার সাথে আমার যায় না কোথায় তোমার পজিশন আর কোথায় আমার। আমি কোথার বস্তির একজন ছেলে, আর তুমি বড়লোক বাবার মেয়ে। তোমার সাথে আমার কোনো মতেই যায় না। দেখো নীল, ভালোবাসা কখনো টাকা পয়সা দেখে হয় না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বাসবো। দরকার পড়লে এই ভালোবাসার জন্য জীবনটাকেও দিয়ে দেব। দেখো নুসরাত, তুমি ফালতু মার্কে কথা বলো না। হয়তো তুমি বলছো ভালোবাসি, কিন্তু তোমার বাবা কি আমাকে মেনে নেবে? কেন মেনে নেবে না? তুমি আমার সাথে আজকে আমাদের বাসায় যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আজকে আমার সাথে আমাদের বাসায় যাবে। আর কিছু আমি শুনতে চাই না। আচ্ছা নুসরাত, একটা কথা বলো। কি কথা বলো? তুমি আমাকে কিভাবে ভালোবাসলে, আর কি দেখেই বা আমাকে ভালোবাসলে? দেখো, মানুষের টাকা পয়সা দেখে কোনো সময় ভালোবাসা হয় না, কোনো সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না। আমিও তোমাকে বেসেছি,
কিন্তু কোনো সৌন্দর্য, টাকা পয়সা বা বাড়ি গাড়ি দেখে তোমাকে আমি ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবেসেছি তোমার এই সুন্দর মনটাকে দেখে। আমি সারা জীবন ধরে তোমার এই গোটা মনটা জুড়ে থাকতে চাই। কিন্তু তোমার সাথে আমার চাই না, বোঝো না কেন? হয়তো তুমি মেনে নিচ্ছ, কিন্তু বাকিরা, এ সমাজ কি বলবে তোমাকে? সমাজের গোষ্ঠী কেলাই, ভালোবেসেছি তোমাকে আমি, অন্য কাউকে তো না। আর এই সমাজ কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আর এখন চলো আমার সাথে বাসায় যাব। না গেলে হতো না? না হতো না, তুমি এখন আমার সাথে যাবে। এই বলে নুসরাত নীলকে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে বসালো। তারপর নিচে ড্রাইভিং সিটে করে বসে বাসায় চলে এলো। কলিং বেল বাজাতেই বাসার কাজের লোক এসে দরজা খুলে দিল। আচ্ছা রহিমা খালা, আবু এসেছে? না মামনি, তোমার আব্বু এখনো আসেনি। ঠিক আছে খালা, এই তুমি আমার সাথে এসো। নীল কোনো কিছু না বলে নুসরাতের পেছন পেছন যেতে লাগলো। নুসরাত নীলকে নিয়ে তার রুমে চলে আসলো। তারপর নুসরাত গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। এই দেখে নীল বলল, রুমের দরজাটা আটকালে কেন? কেন তুমি বোঝো না? আমি এখন রোম্যান্স করব। এটা ঠিক নয়, বিয়ের আগে এসব করা ঠিক নয়। এই বলে নুসরাত নীলকে ধাক্কা মেরে খাটের উপর তুলে দিল আর নিজেই নীলের উপর শুয়ে পড়ল। নুসরত, এসব এখন ঠিক নয়, কেউ চলে আসবে তো। এমনিতেও আব্বু নেই, তাছাড়া আমার রুমে কেউ আসে না। এই বলে নুসরাত নীলের চোখে মুখে ঘাড়ে কিস করতে লাগলো। অবশেষে নুসরাত নীলের ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল নুসরাত নীলকে। এদিকে নীলের বেহাল অবস্থা। এই এমন ভাবে কেউ কিস করে? কেউ না করলেও আমি করি, বুঝলে আমার বাবুটা? এই আমি ছোট বাচ্চা নাকি যে আমাকে বাবু বলছো? না, তুমি আমার গুলুমুলু একমাত্র বর, আদর করে বাবু বলে ডাকলাম। ওকে, অনেক হয়েছে, এবার তো আমাকে ছাড়বে। নুসরাত নীলের উপর শুয়েছিল, সেই জন্য নীল উপরে কথাটা বলল। হুম, আমি তো এভাবেই থাকবো আর তোমার সাথে রোম্যান্স করবো। নুসরাত নীলের নাকে নাক ঘষতে ঘষতে উপরে কথাটা বলে। আবারও নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলতে লাগলো, আচ্ছা নীল, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? দেখো, সত্যি বলতে তোমাকে আমি বলেছিলাম যে আমি একজনকে পছন্দ করি। সে একজন জানো কে? সেটা আমি ভালো করে জানি, কেননা সেই মেয়েটা তো আমি। তুমি কি করে বুঝলে যে আমি তোমাকে পছন্দ করি? যাকে ভালোবাসি তার মনের কথা বুঝতে পারবো না? যদি নাই বুঝতে পারি তাহলে ভালোবাসা কিসের? এইসব কথা বলছিল তখনই কলিং বেলের আওয়াজ শুনতে পেল। মনে হয় আব্বু এসেছে, তুমিও এসো, আব্বুর সাথে তোমার পরিচয় করিয়ে দিব। নীল আর কিছু না বলে নুসরাতের সাথে যেতে লাগলো। নিচে নামতেই দেখলো যে রফিক সাহেব নিচে সোফায় বসে আছে। রফিক সাহেব নীলকে দেখে বলে উঠল, নীল, তুমি এখানে? হ্যাঁ আঙ্কেল, আমাকে তো নুসরাত এনেছে এখানে। এদের এইরকম কথা শুনে নুসরাত বলে উঠল, আব্বু, তুমি নীলকে চেনো? হ্যাঁ চিনি তো, কিন্তু তুমি নীলকে কোথায় পেলে? নীল আমার সাথে আমাদের কলেজেই পড়ে, তার জন্যই আমি ওকে পেয়েছি। আর তোমাকে বলেছিলাম না সেই দিন যে আমার এক বন্ধুকে পুলিশ থানায় নিয়ে গেছে, এই সেই নীল। ও, কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে? রফিক সাহেব কিছু বলতে যাবে তখনই নীল ইশারা করে। ততক্ষণে রফিক সাহেব কথা ঘুরিয়ে দেয়। কথায় আছে না, समझदार लोगों को लिए इशाराয় काफी है। আরে বলতে চেয়েছিলাম যে নীলকে কেন পুলিশ ধরে নিয়ে গেছিল। ও আপু, ও সব বাদ দাও, তুমি যেহেতু নীলকে চেনো তাহলে তো ভালোই হলো। কেন? না মানে আব্বু, আমি নীলকে। তোমার নামে মানে মানে না করে বলো কি বলবা। আব্বু, আমি নীলকে ভালোবাসি। এইসব তুই কি বলছিস? এর মতো গরিব ও খ্যাতের সাথে তোর আমি কোনো মতে বিয়ে দিতে পারবো না, আর তুই তাকে ভালোবাসিস? দেখো আব্বু, ও গরিব হোক বা ক্ষেত হোক তাতে আমার কোনো যায় আসে না। ওর সম্পত্তি নেই তা কি হয়েছে, আমার তো আছে। দেখ, তোর সাথে ওর বিয়ে দিতে পারবো না, ওর মতো গরিবের সাথে তো কখনোই না। আব্বু, তুমি যদি ওর সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি এই বাসা ছেড়ে চলে যাব। তুমি কি সত্যি নিজেকে ভালোবাসো?
হ্যাঁ, আমি ওকে সত্যিকারের ভালোবাসি, আর আমি ওকে শুধু চাই, আর কিচ্ছু চাই না। কিন্তু তুমি এক্ষুনি রেগেছিলে, আর এখনই রাগ কমে গেল? না রে, ওটা এমনি মিথ্যা করে বলছিলাম। তাছাড়া আমারও নীলকে অনেক পছন্দ হয়েছে, আর নীলের সাথেই তোমার বিয়ে হবে। ইয়াহু! আব্বু, তুমি আমার অনেক ভালো আপু। আমি ভেবেছিলাম তুমি হয়তো মেনে নেবে না। তোমার ইচ্ছা কখনো আমি পূরণ করিনি, এমন হয়েছে? না আব্বু, তুমি সেটা কখনোই করোনি। তার জন্যই তো তুমি আমার এত ভালো আব্বু। ওকে, ঠিক আছে, আর তোকে এত লাফাতে হবে না। ওদের ভালোবাসা মেনে নেওয়ার কারণে নুসরাত খুশিতে গিয়ে রফিক সাহেবকে জড়িয়ে ধরে আর উপরের কথাগুলো বলে। এই জন্য রফিক সাহেব উপরের কথাটা বলে ওঠে। আপনার হয়তো ভাবছেন রফিক সাহেব কি করে নীলকে ছিল। তাহলে বলি, নীল একবার এক মিশনে গিয়ে রফিক সাহেবকে বাঁচিয়েছিল। তখন থেকেই রফিক সাহেব নীলকে চিনে। এমনকি রফিক সাহেব নীলকে বলেছিল যে তার মেয়ের সাথে অর্থাৎ নুসরাতের সাথে নীলের বিয়ে দিবে। এবার গল্প ফেরা যায়। ঠিক আছে আব্বু, তোমরা খাবার টেবিলে বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে নুসরাত রান্নাঘরের দিকে চলে যায়। এদিকে সত্যি বলতে নীল, আমি কখনো ভাবতে পারিনি যে তোমাকে এভাবে জামাই হিসাবে পেয়ে যাব। আঙ্কেল, আমি তো জানতাম না যে নুসরাত আপনার মেয়ে। তা তো ভালোই হয়েছে। এমনিতে তোমাকে তো আগেই বলেছিলাম যে নুসরাতের সাথে তোমার বিয়ে দেব। আমি তো এখানে আসতে চাইছিলাম না, নুসরাতই জোর করে এনেছে। তারপর না হয় আপনার সাথে আবার এখানে দেখা হলো, না হয়তো হতো না। তাহলে কি তোমার বিয়ের দিন ঠিক করব? না আঙ্কেল, এখন বিয়ের দিন ঠিক করেন না। কেন নীল বাবা, কি হয়েছে? আঙ্কেল, আমি এখন এই মুহূর্তে একটা মিশনে আছি এখানে, তাই বলছি মিশনটা কমপ্লিট করে না হয় বিয়ের কথা বলবো। ঠিক আছে বাবা, তোমার যখন ভালো হবে তখন তুমি বিয়ের কথা বলিও। এসব কথা বলছিল তখনই নুসরাত ও রহিমা বেগম দুজনেই মিলে খাবার নিয়ে চলে আসেন খাবার টেবিলে। খালা, তুমি আমাদের সাথে খেয়ে নাও। না মা, আমি পরে খেয়ে নেব, আগে তোমরা খেয়ে নাও। না খালা, আজ আমরা সবাই মিলে একসাথে খাবো। আরে রহিমা, তুমি আমার সাথে বসে পড়ো। আপনার হয়তো ভাবছেন যে এত বড় লোক, তাও তারা কাজের লোকের সাথে নিয়ে খাবার খাচ্ছে। তাহলে বলি, নুসরাত বা রফিক সাহেব কে গরিব লোক দেখে না। সেই জন্যই তো নুসরাত নীলকে এই গরিব খ্যাত রূপে দেখেও পছন্দ করেছে। তাহলে আপনারা বলুন, কিসের জন্য কাজের লোককে খেতে বলবে না? এবার গল্প ফেরা যায়। নুসরাতের জোড়াজড়িতেই ও রফিক সাহেবের বলার কারণে রহিমা বেগম খাবার খেতে বসে পড়েন ওদের সাথে। তারপর সবাই মিলে খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে দিয়ে সোফার উপর বসেছিল আর কথা বলছিল নীল আর রফিক সাহেব। তখনই নুসরাত এসে বলে, আব্বু, আমি কিছু বলতে চাই। কি বলবে মা, বলো। না মানে, আমাদের বিয়ের দিন কবে ঠিক করেছো? নুসরাত কোনো রকম ভাবে লজ্জা মাখা কণ্ঠ নিয়ে উপরে কথাটা রফিক সাহেবকে উদ্দেশ্য করে বলে, এই মাসে না, এর পরের মাসে তোমাদের বিয়ে ঠিক করেছি। নুসরাত আর কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। মনে হচ্ছে যে লজ্জায় আর এখানে দাঁড়িয়েই থাকতে পারছে না। আচ্ছা নীল, তোমাকে বলেছিলাম যে এখানকার এমপি জঙ্গলের ভিতরে আশ্রয় নিয়েছে। হ্যাঁ আঙ্কেল, আমি জানতে পেরেছি, আর আজ রাত্রে ওখানে যাব। তুমি যা করার করো, নিজের কোনো ক্ষতি হতে দিও না, তাহলে মনে হয় আমার মেয়েটা আর বাঁচবে না বাবা। না আঙ্কেল, এসব কিছু হবে না, আমি নিজের প্রতি খেয়াল রাখি আর রাখবো। ঠিক আছে বাবা, তুমি নুসরাতের কাছে যাও। মনে হয় যে লজ্জাতে আর তোমাকে ডাকতে পারছে না। ঠিক আছে আঙ্কেল, আমি যাচ্ছি। এরকম শ্বশুর থাকলে আবার বলা লাগে নাকি? এসব মনে বলতে বলতে চলে এলো নুসরাতের রুমে। এদিকে নুসরাত নীলকে দেখে দরজা বন্ধ করে দিল। তারপর নীলকে হাতের উপর ফেলে দিয়ে নিজেও নীলের বুকের উপর চড়ে বসলো আর বলতে লাগলো, তোমার এতক্ষণ সময় লাগলো কিসের জন্য? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি এক্ষুনি এলে? আঙ্কেলের সাথে কথা বলছিলাম, সেজন্য আসতে একটু দেরি হলো। আর তুমি আব্বুকে বলে বিয়ের ডেটটা আগাতে পারোনি? বিয়েটা তো হবেই, তাই না? সে কয়েকদিন পর হোক বা আজ হোক, তাতে সমস্যা কিসের? না, আমি তোমাকে তাড়াতাড়ি আপন করে পেতে চাই। তা তোমার আব্বু বললো তো পরের মাসে আমাদের বিয়ে ঠিক করবে। তার মানে কি তুমি আব্বুকে বিয়ের দিন পেছাতে বলেছো? কই না তো। নুসরাত নীলকে আর কিছু বলতে না দিয়ে নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে
নীলের বুকে মুখ লুকালো। কিস করে এখন আবার লজ্জা লাগছে। তুমি জানো না লজ্জা মেয়েদের ভূষণ? এবার তো ছাড়ো, আমাকে বাসে যেতে হবে। না, তুমি আজ থেকে এখানেই থাকবে। সেটা না হয় বিয়ের পর থাকবো, এখন আমাকে যেতে দাও। দাঁড়াও, আমি আব্বুকে বলছি তুমি এখানে থাকতে চাইছো না। এই বলে নুসরাত নীলের বুকের উপর থেকে নেমে রুমের বাইরে চলে গেল। এদিকে নীল বাইরে চলে আসলো। রফিক সাহেব সোফার উপর বসেছিল, যখনই নুসরাত এসে বলতে লাগলো, আব্বু তুমি বলো না নীলকে এখানে থাকতে। দেখো মামনি, ওর হয়তো কাজ আছে, সেজন্য এখানে থাকছে না, বিয়ের পর তো থাকবে। হ্যাঁ আঙ্কেল, আমি ওকে সেটাই বলছি, কিন্তু ও বুঝতে চাইছে না। তোমার আবার কি এমন কাজ আছে যে এখানে থেকে করা হবে না? কোনো এক সময় বলবো, তাহলে আমি আসি। তারপর নীল নুসরাত ও রফিক সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে বস্তিতে চলে আসে রাত 12টার দিকে। সিয়াম, তোমরা চলে এসো এই লোকেশনে। ঠিক আছে স্যার, আমরা কিছুক্ষণের মধ্যে চলে এসেছি। এই বলে নীল ছত্রবেশ নিয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে। বেশ কিছুটা দূরে এসে দেখলো সিএমরা তার জন্য দাঁড়িয়ে আছে। নীল সিএমদের কাছে যেতেই সিএম বলে উঠলো, স্যার আপনি এসেছেন, তাহলে এবার যাওয়া যাক আমাদের মিশনে। হ্যাঁ চলো। এই বলে সবাই গাড়ি করে যেতে লাগলো জঙ্গলের দিকে। ততক্ষণে না হয় আমরা একটু অন্য দিক থেকে ঘুরে আসি। মেয়র সাহেব, যারা আমাদের উপর হামলা করেছিল ওরা কারা ছিল আপনি কি জানেন? না এমপি সাহেব, জানি না, কিন্তু আমার লোকেদের খোঁজ নিতে বলেছি। আর কোনো টেনশন নাই, কালকে আমাদের বস এখানে আসবে। বস কখন আসবে? কালকে? কালকে সন্ধ্যার মধ্যে বস চলে আসবে এখানে। তাহলে তো ভালোই হয়। আচ্ছা, প্রিন্সিপালকে কি ওরা ধরে ফেলেছে? হ্যাঁ, ওরা প্রিন্সিপালকে মেরে কলেজের গেটে ঝুলে রেখেছিল। সকালে লোক এসে জানিয়ে গেছে আমাকে। আর এখানে কিছু করতে পারবে না, কেননা এখানে প্রায় 300 জন লোক আছে। এসব কথা বলছিল এমপি ও মেয়র সাহেব। তখনই গুলির আওয়াজ কানে আসে ওদের। গুলির আওয়াজ শুনে মেয়র সাহেব তার লোকদেরকে বলে, এই তোরা দেখ কারা ফায়ার করছে, সামনে যাদেরকে পাবি মেরে ফেলবি, কাউকে বাঁচতে দিবি না। মেয়রের কথা বলা শেষ না হতেই তার লোকগুলো গোটা আস্তানায় ছড়িয়ে পড়লো। এদিকে সিয়াম, তোমরা বাইরে দেখতে দেখো, আর আমি একলাই যাব ভেতরে। স্যার আপনি একলা কেন যাবেন? আমিও যাই না হয় আপনার সাথে। না, তোমরা ফায়ার করতে থাকো, আমি যাচ্ছি। এই বলে নীল সামনে যাকে কাছে তাকেই গুলি করে মেরে ফেলছে। তারপর আস্তে আস্তে আস্তানার ভেতরে প্রবেশ করলো। দেখলো যে এমপি ও মেয়র বসে আছে। মেয়র নীলকে দেখে বলে উঠলো, কে রে তুই, যে আমাদেরকে মারতে এসেছিস? আমি কে তা না হয় পর জানবি, আমি তোদেরকে তো মারি। নীল যেতেই এমপি ও মেয়র ফায়ার করতে লাগলো নীলের দিকে। এদিকে নীল ওদের গুলি থেকে বেঁচে ওদের হাতে গুলি করলো। সঙ্গে সঙ্গে ওদের হাত থেকে পিস্তল পড়ে গেল। তারপর নীল ওদের পায়ে গুলি করলো। কে তোরা আমাকে মারবি তাই না? তুই কে বে, আর তোর সাথে আমাদের কি শত্রুতা? আরে তোদের সাথে আমার একলা নয়, পুরো দেশেরই তো শত্রুতা। তোরা তো দেশের উপর জুলুম করিস, দেশের মেয়েকে কিডন্যাপ করে বাইরে পাচার করছিস, এই দেশের ড্রাগস পাচার করছিস, তাছাড়া তো অনেক কিছুই আছে। তাহলে তোদেরকে মারবো না তো পুজো করবো? এই বলে নীল এমপির মাথায় গুলি করে দিল। সঙ্গে সঙ্গে এমপির নিথর দেহটা মাথাতে লুটিয়ে পড়ল। আর এদিকে এমপির এইরকম অবস্থা দেখে মেয়র ঘামতে শুরু করেছে। মেয়রকে ঘামতে দেখে নীল বলে উঠল, কে ভয় পেলি নাকি, তাই এভাবে ঘামছিস? তুই কে বল আগে, আর আমাদেরকে এভাবে মারছিস কেন? তুমি কে না হয় সেটা পরেই জেনে নেবে, আগে এটা বল তোদের বসকে। সেটা আমি জানি না, আর জানলেও তোকে বলবো না। নীল এই কথা শুনে মেয়রের মুখে এক খুশি মারল। নীল এত জোরেই খুশি মেরেছে যে মেয়র মাটিতে বসে পড়লো আর মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। তখনই নীলের স্পেশাল ফোর্স ভিতরে প্রবেশ করলো। এইদিকে নীল সিয়ামকে উদ্দেশ্য করে বলল, সিয়াম, তুমি একে তুলে চেয়ারের উপর বসাও। ঠিক আছে স্যার। এই বলে সিয়াম মেয়রকে টেনে তুলে চেয়ারে বসালো আর পিছন দিক থেকে 2 হাত ধরে থাকলো। কিরে, এবারও বলবি না নাকি আরো কিছু খাবি? না আমি বলবো না, তোরা যা পারিস তাই করে নি। নিলয়, আমার চাইনিজ কুড়ালটা দে। এই নেন স্যার। নীলা তার সাইড ব্যাগ থেকে চাইনিজ স্ক্রলটা বের করে নীলকে দিতে দিতেই উপরে কথাটা বলল, তাহলে এবার বলবি না?
এইদিকে মেয়র নীলয়ের হাতে চাইনিজ কুড়াল দেখে একটু ঠোক দিল, তারপর বলল, তুই আমাকে যতই ভয় দেখাস না, আমি তোর কোনো কথাই উত্তর দেব না। সিয়াম, ওর হাত ছেড়ে দে। সিয়া মেয়রের হাত ছেড়ে দিতেই নীল চাইনিজ কুড়াল দিয়ে মেয়রের দুই হাতের মার্শাল পর্যন্ত কেটে দিল। সঙ্গে সঙ্গে মেয়র চিৎকার করতে লাগলো। তখনই সিয়া মেয়রের মুখ চেপে ধরলো যেন মেয়রের চিৎকার কেউ শুনতে না পায়। কিছুক্ষণ পর মেয়রের মুখ ছেড়ে দেয়। এবার বলবি নাকি আবার? নীলের কথা পুরো না শেষ করতেই মেয়র বলে উঠলো, প্লিজ আমাকে আর মেরো না, আমি বলছি, সব বলছি। তাহলে এবার লাইনে এসেছিস, বল তোদের বসকে। আমাদের বস এই শহরের বিজনেসম্যান আমজাদ সাহেব। উনি এখন ব্যাংককে আছে, কালকে উনি এখানে আসবেন। তাহলে তো ভালোই হলো, আর কষ্ট করে যেতে হবে না। আর তোদেরকে সাথে আর কে কে জড়িয়ে আছে বল। হ্যাঁ বলছি, কলেজে মাহিম অর্থাৎ এমপির ছেলেও আমার ছেলে রাজু এসব দেখাশোনা করে। বল, আর কিছু জানিস? আমি আর কিছু জানি না, তবে তোরা এটা আমাদের সাথে ভালো করলি না। আমাদের বস তোদের কাউকে ছাড়বে না। আর আগে নিজে তো বাস, তারপর না হয় তোর বসের চিন্তা করিস। এই বলে নীল তার চাইনিজ কুড়াল দিয়ে মেয়রের মাথাটা মুহূর্তের মধ্যেই দেহ থেকে আলাদা করে দিল। সিয়াম, তোমরা কাল ভালোভাবে তৈরি থেকো, অনেকটা বড় মিশন হবে মনে হয়। স্যার, আমরা সব সময় তৈরি আছি, যে কোনো সময় আমরা মিশনে যেতে প্রস্তুত। না হলো কথা, তাহলে চলো এবার এখান থেকে যাওয়া যাক, আবার যা হবে কাল। তারপর সবাই বেরিয়ে পড়লো আস্তানা থেকে। পরের দিন সকালে নীল রুমে বসেছিল, তখনই দরজায় আওয়াজ হয়। নীল দরজা খুলে দেখে যে নুসরাত বাইরে দাঁড়িয়ে আছে। নুসরাতকে দেখে নীল সঙ্গে সঙ্গে দরজায় পেছনে সুইচটা চেপে দিল আর বলল, আরে তুমি এসো, ভেতরে এসো। নীলের কথা মতো নুসরাত ভেতরে ঢুকে কিছুক্ষণ বসে বলে উঠল, আমার সাথে চলো, আজকেও একটু ঘুরে আসবো। ঠিক আছে, চলো তাহলে। হুম। তারপর দুজন মিলে বেরিয়ে পড়লো বস্তি থেকে। কিছুক্ষণের মধ্যে একটা পার্কে এসে দুজন মিলে বেশ কিছুক্ষণ সময় পার করলো। এখন চলো, আমাদের বাসায় যাবে। না গেলে হয় না, পরে না হয় যাবো। না হয় না, আব্বু তোমাকে কিছু বলবে। কি বলবে? তুমি না হয় চলো, তারপর জানতে পারবে কি বলবে। ঠিক আছে, তাহলে চলো। তারপর দুজন মিলে বাসায় চলে এলো। বাসায় আসা মাত্রই নীল জিজ্ঞেস করলো, আঙ্কেল কোথায়? আব্বু তো অফিসে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি এখন আমার সাথে চলো। আরে না, আমি বরং ডায়েরি রুমে কিছুক্ষণ বসে থাকি। তোমাকে আমি যেতে বললাম তো। ঠিক আছে চলো। এখনো তো বিয়ে হয়নি, তাই এত রাগ জানি না, বিয়ের পর কি হবে। কিছু বললে? কই না তো। আর কিছু না বলে দুজনেই রুমের মধ্যে চলে এলো। নুসরাত গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এদিকে নীল দরজা লাগানো দেখে বলে উঠলো, এই তুমি দরজা লাগিয়ে দিচ্ছ কেন? কেন তুমি জানো না আমি এখন কি করব? এই নুসরাত দরজা লাগিয়ে নীলের দিকে এগিয়ে আস্তে আস্তে উপরে কথাটা বলল। তারপর নীলকে বিছানার উপর ফেলে দিয়ে নিজেও নীলের উপর চড়ে বসলো আর 4 ফুট এক করে দিল। নীল এইরকম আচমকা রোমান্সের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এই এভাবে কেউ হুটহাট করে রোম্যান্স করতে শুরু করে, আমি তো মনে হয় মরেই। বাকিটুকু বলতে না দিয়ে নুসরাত আবার নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আর একবারও তুমি মরার কথা মুখে আনলে আমি নিজেকে আগে মেরে ফেলবো, এই বলে দিলাম। ঠিক আছে, আর বলবো না। এবার নিচে চলো, আঙ্কেল মনে হয় চলে এসেছে। তারপর দুজন ঠিকঠাক হয়ে নিচে নেমে আসলো আর দেখলো যে রফিক সাহেব সোফার উপর বসে আছে। নীল গিয়ে পাশে বসে তারপর বলল, আঙ্কেল কিছু বলবেন আপনি? নুসরাত বলছিল। হ্যাঁ বাবা, তোমাদের বিয়ের দিন সামনের শুক্রবার, মানে 2 তারিখে ঠিক করেছি। তোমার কোনো প্রবলেম হবে না তো? না আঙ্কেল, আমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা নীল, আমি তোমার কি হব? আপনি আমার তো আঙ্কেল হন। আরে তা না, তুমি আমার মেয়েকে বিয়ে করছো, তাহলে আমি তোমার কে হব সেটা বলছি। শ্বশুরাব্বা হবেন। তাহলে আজকে থেকে আমাকে আর আঙ্কেল না বলে আব্বা বলে ডেকো, কেমন? ঠিক আছে আঙ্কেল, থুকু আব্বা। নীলের এরকম কথা শুনে নুসরাত ও রফিক সাহেব ঠিক করে হেসে দিল। তাহলে আব্বা, আমি তাহলে আসি। আরে না, একবারে লাঞ্চ করে যাব। ঠিক আছে, আমি তো আর কিছু বললেও সেটা হবে না এখন। তুমি লাঞ্চ না করে কোথাও যাবে না, বুঝলে? এই কথা বলে সবাই মিলে লাঞ্চ করতে বসলো। তারপর নীল লাঞ্চ করে বেরিয়ে পড়লো বস্তিতে যাওয়ার উদ্দেশ্যে।
কিছুক্ষণের মধ্যে বস্তিতে এসে পড়লো। রুমে ঢুকে কাকে যেন কল করলো। স্যার, আপনাকে বলছিলাম যে আমজাদ সাহেবের খোঁজ নিতে। হ্যাঁ নীল, তোমার কথা মতো আমি খোঁজ নিয়েছি। আমজাদ সাহেব আজ বাংলাদেশে যাবে। সেটা তো আমিও জানি স্যার। আর কিছু কি জানতে পেরেছেন? না নীল, আমি তার কিছু জানতে পারিনি। ঠিক আছে স্যার। নীল, তোমার মিশন কবে কমপ্লিট হবে? স্যার, কিছুদিনের মধ্যেই হয়তো কালকেও কমপ্লিট হতে পারে। ঠিক আছে নীল, তুমি তোমার মতো চালিয়ে যাও। ওকে স্যার। এই বলে কল কেটে দিল। রাত্রেবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লো ওই জঙ্গলের গোডানের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে চলে এলো। নীল তখন বলতে লাগলো, সিয়াম, সুলতান আর নাইম, তোমরা তিনজনে এই সাইডে থাকবে আর বাকিরা পেছনে যাবে। আমি বলা মাত্রই ওদেরকে পেছন থেকে আক্রমণ করবে। ঠিক আছে স্যার। তাহলে তোমরা সব নিজ নিজ পজিশনে চলে যাও আর আমি ভেতরে যাচ্ছি। ওকে স্যার। নীলের কথা মতো সবাই জায়গায় দাঁড়িয়ে পজিশন নিয়ে নিল। তারপর নীল ভেতরে প্রবেশ করলো। নীল দুই হাতে দুটো গান নিয়ে ফায়ার করতে করতে ভেতরে প্রবেশ করছে। আর এইদিকে আমজাদ সাহেবের লোকেরা নীলকে আক্রমণ করছে। এদিকে নীল মাইক্রোফোনে বলে দিল যে সবাইকে ফায়ার করতে। সবাই ফায়ার করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে গোডাউনটা নীরব হয়ে গেল। কে বে তুই? আর তুই আমার লোকেদের এভাবে মারছিস কেন? আমি কে সেটা না হয় পরে বলছি। আগে বল, তুই এত বড় বিজনেসম্যান হয়েও এসব কাজ কেন করিস? সবাই টাকার জন্য। কেন, তুই শুধু আমার সাথে যোগ দিবি নাকি? যোগ দিতেই তো এসেছি তোর সাথে। এই বলে নীল আমজাদ সাহেবের মুখের উপর খুশি মারতে শুরু করলো। বেশ কিছুক্ষণ মারার পর আমজাদ সাহেবের মুখ দিয়ে লালা ঝরছে, রক্তও ঝরছে। তুই এই দেশের সাথে বেইমানি কেন করলি? এই দেশের খেয়ে আবার এই দেশের মানুষকে মারছিস? আগে তুই এটা বল, তুই কি? আমি হু অ্যাম আই এম নক্ষত্র। এই কথা শুনে আমজাদ সাহেব নীলের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনেও এই পথে পা দেব না। আমি ভালো হয়ে যাব, আমাকে ক্ষমা করে দিন। আমার এই একটাই প্রবলেম, আমি কাউকে ক্ষমা করতে পারি না। এই বলে নীল তার গান দিয়ে আমজাদ সাহেবের কপাল পর পর 3টি গুলি করে দিল। সঙ্গে সঙ্গে আমজাদ সাহেব মৃতের দেহটা মাটিতে লুটিয়ে পড়লো। সবাই এখান থেকে চলো, দ্য মিশন ইজ কমপ্লিট। তারপর সবাই মিলে গোডাউন থেকে বের হয়ে পড়লো। আর আসার সময় টাইম বোম সেট করে দিয়ে এলো যাতে সবকিছু ধ্বংস হয়ে যায় 2 দিন পর। নীল, তোমাকে এখানে আসতে হবে। কেন স্যার? এখানে একটা অনুষ্ঠান করে তোমাকে পুরস্কার তুলে দেওয়া হবে। স্যার, আমি আমার পরিচয় সবাইকে দিতে চাই না। আর আমাকে যদি পুরস্কার দিতে হয় তাহলে আমাকে গোপনেই দেবেন। ঠিক আছে নীল, তুমি যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে স্যার। এই বলে নীল কল কেটে দিল। তখনই নুসরাত পেছন থেকে বলে উঠলো, কি ব্যাপার, তুমি এভাবে কার সাথে কথা বলছিলে? সেটা না হয় তোমার বাসর রাতেই জানাবো। নুসরাত লজ্জা পেয়ে ব্যালকনি থেকে রুমে চলে এলো। এভাবে 3 দিন পার হয়ে গেল। আজ নীল ও নুসরাতের বিয়ে। নীল ছাদে বসে সিয়ামও নীলের সাথে গল্প করছে। দোস্ত, তুই তো বিয়ে করে নিবি। আমি কোথায় ভাবলাম যে তোর কোনো শালি থাকলে বিয়ে করব, কিন্তু তা আর হলো না। আব্বে হেলা, শালি থাকলে আমি আগে বিয়ে করতাম, তোকে থোড়ি করতে দিতাম। আরে তোরা চুপ থাক। যেটা আমার নেই সেটাকে নিয়ে কেন পড়ে আছিস? এভাবে কথা বলছিল 3 জন। আপনারা হয়তো ভাবছেন ওরা 2 জন তো নীলকে স্যার বলেছিল, তাহলে কেন এখন তুই করে বলছে? তাহলে বলি, সবকিছুর বাহিরে ওরা 3 জন ভালো বন্ধু। তার জন্যই তো এমন করে আড্ডা দিচ্ছে। দোস্ত, টাইম হয়ে গেছে অনেকক্ষণ, এবার রুমে যা, না হয়তো ভাবি তোকে আচ্ছা করে ঠেঙাবি। নীলাই কিন্তু ঠিকই বলছি, তুই তাড়াতাড়ি বাসর ঘরে যা, না হয় তো তোর খবর আছে। ওকে দোস্ত, তাহলে আসি। তোরা দুজন আড্ডা দে কেমন? দোস্ত, আর কিছুক্ষণ থাক, তারপর না হয় যাবি। ঠিক আছে। এই বলে আবার 3 জন আড্ডা দিতে লাগলো। তখনই রফিক সাহেব এসে নীলকে বলল, আরে বাবা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? এই তো আঙ্কেল যাচ্ছি, আপনি না হয় ওদের সাথে কথা বলেন। এই বলে নীল নিচে নেমে চলে আসলো। তারপর রুমে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দিল। তখনই নুসরাত নেমে এসে নীলের পাশে সালাম করলো। নীল ও নুসরাতকে উঠিয়ে বলল, এভাবে পাস হয়ে সালাম না করাই ভালো, কেননা আল্লাহর সামনে সারা কারোর সামনে মাথা নত করা ঠিক নয়। ঠিক আছে, তোমার কি অজু আছে? না, আমি উজু করে আসছি, তুমি একটু দাঁড়াও। এই বলে নীল ওয়াশরুম থেকে অজু করে এসে 2 জন মিলে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করলো। তারপর নুসরাত নীলকে বলল, তোমার আসতে এত দেরি হলো কেন? অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তো তাই।
আচ্ছা, তোমার তো কোনো বন্ধু ছিল না, তাহলে এ হলো কোথা থেকে? আগে তুমি খাটে এসে বসো, তারপর সব বলছি। তারপর নুসরাত খাটের উপর উঠে নীলকে ধাক্কা মেরে ফেলে দিল। নীলের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। এবার বলো। তুমি জানতে আমি বস্তির একজন ছেলে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? আরে পুরো কথাটা শোনাও তো। বলো, শুনছি। আমি বস্তির কোনো ছেলে নই, এটা তোমার আব্বুও জানতো। তার জন্যই তো একবার বড়তে আমাকে মেনে নিয়েছিল। আর আমি কোনো কলেজ বা ভার্সিটিতে পড়ি না। আমি একজন সিক্রেট সিবিএস স্পেশাল অফিসার। হয়তো তুমি আমার নামও শুনেছ কোনো সময়। কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? কি করে বলবো বলো, আমি তখন একটা মিশনে ছিলাম সেই জন্য। আর সেই মিশনটা এখন কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাকে বিয়ে করছি। বুঝতে পেরেছি। তাহলে তোমার কি নাম ছিল? তাই আমি শুনেছি বলছো। তুমি কি নক্ষত্রের নাম শুনেছো? হ্যাঁ, শুনেছি তো। নক্ষত্র একজন স্পেশাল কমান্ডো, যে কয়েক মাস আগে এই পুরো দেশকে একাই বাঁচিয়েছিল জঙ্গিদের হাত থেকে। হ্যাঁ, আমি সেই নক্ষত্র। তার মানে বস্তির ছেলেটা সিবিআই অফিসার? হুম। এই শোনো না, আমার না একটা বাবু চাই। তাই নাকি? হুম। এই বলে নুসরাত নীলের বুকে মাথা লুকালো। তাহলে তো বাবনের মিশনে নামতে হবে আমাকে। তোমাকে নামতে কে মানা করেছে শুনি? নীল আর কিছু না বলে নুসরাতের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তারপর হারিয়ে গেল এক অজানা অনুভূতির অতল ভালোবাসার সাগরে। পরের দিন সকালে আব্বা, আমি এখানে একটা অফিস খুলবো। তাহলে তো ভালোই হয়। লন্ডনে ও আমেরিকাতে অফিস আছে, তাই না? হ্যাঁ আছে। আর ওখানে ব্যবসাটা এখানে চালু করব। তুমি আমাকে এটা বলনি। বলতে ভুলে গেছিলাম, এই তো জেনে গেলে। খাবার টেবিলে নাস্তা করছিল, তার উপরে কথাগুলো বলছিল। তখনই কলিং বেল বেজে ওঠে। রহিমা বেগমকে দরজা খুলে দেয়। দরজা খোলা দেওয়া মাত্রই সিবিআই চিফ রহমত সাহেব বাসার ভিতরে প্রবেশ করে। এই দেখে নীল বলে ওঠে, স্যার আপনি? হ্যাঁ নীল, তোমার বিয়েতে তো আসতে পারলাম না, কেননা কালকে এমন একটা কাজ পড়ে গিয়েছিল যে বের হতে পারিনি, তাই আজকে চলে আসলাম। ঠিক আছে স্যার, কোনো প্রবলেম নাই। তাছাড়াও কাজ করলে তো করতে হবে, তাই না? ঠিক বলছো নীল। তার রফিক সাহেব কেমন আছেন? ভালো আছি। আরে আপনিও আমাদের সাথে বসে পড়ুন নাস্তা করতে। আমি তো নাস্তা করে এসেছি। না স্যার, করলেও আর একবার করে নিন আমাদের সাথে। তারপর সবার জোরাজোরিতেই রহমত সাহেব নাস্তা করতে বসে পড়লো একটা চেয়ার টেনে। আর রহিমা বেগম খাবার বেড়েই দিতে লাগলো। খাবার খাওয়ার পর, যেটার জন্য এসেছিলাম নীল, বলেন স্যার। এই নাও, এটা তোমার ব্যাচ, আর আজ থেকে তুমি এই সিবিআই এর চিফ। কিন্তু আপনি? তুমি তো বেশ জানো আমার রিটায়ারমেন্ট নেওয়ার টাইম হয়ে গেছে, তাই আজ থেকে তুমি এই সিবিআই এর চিফ। কিন্তু স্যার আপনি না থাকলে কিভাবে কি? আমার তোমার উপর পুরোপুরি বিশ্বাস আছে, তুমি সব কিছু সামলে নিতে পারবে। আর কোনো কিছু দরকার পড়লে আমাকে নিশ্চয়ই জানাবে, আমি তখন তোমাকে সাহায্য করার চেষ্টা করব। ওকে স্যার। তাহলে আমি আসি। তারপর রহমত সাহেব সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর এদিকে তুমি একবার রুমে আসো তো। কিসের জন্য? এখানে কিছুক্ষণ থাকি, তারপর না হয় যাচ্ছি। ঠিক আছে। নুসরাত রুমে চলে গেলে নীল পিছু পিছু রুমে চলে আসে। বলো কি হয়েছে? আর এভাবে রুমে ডাকলে কেন? তার আগে এটা বলো, আমার কাছ থেকে আর কি কি লুকিয়ে রেখেছো? আর কিছু লুকিয়ে রাখিনি, সব কিছু তো জেনেই গেছো, তাই না? সেটা তুমি জানো। তা এই জন্য কি আমার পাগলিটার মন খারাপ? হুম। তাহলে আমার পাগলিটার মন কিভাবে ঠিক করে যায়? তাহলে আমাকে আদর করো, দেখবে আমার মন ঠিক হয়ে গেছে। না, এখন তো আর করা যাবে না, যা হবে রাত্রে। তুই করবি না মানে? এই বলে নুসরাত নীলকে জোর করে খাটের উপর ফেলে দিয়ে চারটে এক করে দেয়। তারপর আস্তে আস্তে হারিয়ে যায় ভালোবাসার সাগরে। চলতে থাকুক না তাদের এই ভালোবাসা।